প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় থেকে আলোচনা করব। যেহেতু আমার অধ্যায় সিলেবাস অনুযায়ী সবগুলো অধ্যায় সম্পন্ন হয়েছে, তা আমি পুনরালোচনা করার চেষ্টা করব। তাই আমি আজকে প্রথম অধ্যায় সিলেক্ট করেছি। তো তোমরা সবাই মনোযোগী হয়ে লাইভ ক্লাস দেখো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, কেমন? তো নিম্ন শ্রেণীর জীব, এখানে পার্ট 1-2 আছে অণুজীব জগৎ। অণুজীব জগৎ আসলে আমরা আমাদের চারপাশে অনেক ধরনের জীব দেখতে পাই। তো এই সকল জীব ছাড়াও কিন্তু আরও কিছু জীব বা জড়বস্তু আছে বা জীবের কথা বলা হয়েছে এখানে। যেহেতু অণুজীব, তো আমরা আমাদের চারপাশের জীব ছাড়াও আমরা আরও কিছু চারপাশের জীব তো দেখতে পাই, কিন্তু এছাড়াও আরও কিছু জীব রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখি না। প্রিয় শিক্ষার্থী, ওগুলোকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে। তো ওই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যে সকল জীবগুলোকে দেখে থাকি সেগুলোকেই বলা হয় অণুজীব। তো প্রিয় শিক্ষার্থী, অণুজীব জগৎ, এই অণুজীব জগৎ তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ যে মার্গুলিস ও উইটেকার, বিজ্ঞানী মার্গুলিস উইটেকার জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা এখানে কিন্তু অণুজীবগুলোকে মনেরা প্রোটিস্টা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, ফাঞ্জাই রাজ্যের মধ্যে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এখানে হচ্ছে আবার অণুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানে আবার অণুজীব জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। সেখানে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। অণুজীব জগৎ এটা হচ্ছে 3টা রাজ্যে, একারিওটা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে, আমি একটু দেখে নিই আসলে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। একারিওটা, তারপর হচ্ছে ক্যারিওটার মধ্যে ইয়া আছে, জফালা আছে একটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, আর এটা হচ্ছে ইউক্যারিওটা। এখন রাজ্য, এগুলো হচ্ছে রাজ্যের নাম। রাজ্য একে হচ্ছে প্রোক্যারিওটা, রাজ্য একে হচ্ছে একারিওটা, অর্থাৎ এটা হচ্ছে অকোষীয়। আর প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী। এখানে লিখেই দেই। আচ্ছা, এখানে একারিওটা হচ্ছে অকোষীয়। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত থাকে না ওই ধরনের জীবগুলোকে, অণুজীবগুলোকে একারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এগুলো সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের নিচেও কিন্তু দেখা যায় না, এগুলোকে খুব পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেমন হচ্ছে ভাইরাস, এই ভাইরাসগুলোকে সাধারণত আমরা যে ল্যাবরেটরিতে যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি সেগুলো দিয়েও কিন্তু এদেরকে দেখা যায় না। খুবই হাই লেভেলের অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে এগুলো দেখা যায়। তো তারপরে হচ্ছে প্রোক্যারিওটা। এই প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় সেগুলো হচ্ছে প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। আর এগুলো সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদেরকে আদিকোষ বলা হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া। এরপরে হচ্ছে ইউক্যারিওটা রাজ্যের অণুজীব হচ্ছে প্রকৃতকোষী, অর্থাৎ যেসব অণুজীব কোষের কেন্দ্রে সুগঠিত তারাই প্রকৃত কোষী, যেমন হচ্ছে শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, প্রোটোজোয়া, এই ধরনের অণুজীবগুলো, এগুলো হচ্ছে ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার একটু বলার চেষ্টা করছি যে বেন্থাম হুইটেকার
ষষ্ঠ শ্রেণীতে দেখা গেছে তা জীবজগতে একটা 5টা রাজ্যে বিভক্ত করেছেন। সেখানে অণুজীবকে হচ্ছে প্রোটিস্টা, মনেরা এসব রাজ্যের মধ্যে এবং ফানজাই এগুলোর মধ্যে বিভক্ত করেছেন। এবং পরবর্তীতে আর দুটা হচ্ছে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ জগৎ, আর অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী জগৎ। তো এগুলো তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো। তো এই যে মনেরা, প্রোটিস্টা আর ফানজাই, এই তিনটা মিলে কিন্তু এখানে আবার বিভিন্ন বিজ্ঞানীগণ বর্তমানে যেহেতু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এগুলোকে দেখতে হয়, সেজন্য ওদেরকে নিয়েই কিন্তু এখানে 3টা রাজ্যে বিভক্ত করেছে। আর সেখানে হচ্ছে 1 নম্বর রাজ্য হচ্ছে অ্যাকারিওটা, 2 নম্বর হচ্ছে প্রোকারিওটা, আর 3 নম্বর হচ্ছে ইউক্যারিওটা। অ্যাকারিওটা হচ্ছে অকোষীয়, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে যেমন ভাইরাস। আর প্রোকারিওটা এরা হচ্ছে আদিকোষী, এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং এদেরকে দেখতেও কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে ইউক্যারিওটা এরা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকে এবং এদেরকে খালি চোখেও দেখা যায়, তবে কিছু কিছু ইউক্যারিওটা আছে এদেরকে খালি চোখেও দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের ক্ষুদ্র জীব, অণুজীব এগুলোকে ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন পার্ট 3-4 হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাকারিওটা প্রোকারিওটা রাজ্যের যে 2টা উদাহরণ বলেছিলাম, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে অণুজীব জগতের যে ইউক্যারিওটা রাজ্য আছে সেখানে শৈবাল, ছত্রাক এগুলো আছে। তো আমি এখানে আজকে অ্যাকারিওটা এবং প্রোকারিওটা এই 2টা রাজ্য নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই দেখতে থাকো এবং এখানে একটা ভাইরাসের ছবি দেওয়া আছে T2 ফাজ, তোমরা সবাই সেটা একটু আঁকার চেষ্টা করবে, কেমন? তো পার্ট 3-4 হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। পার্ট 3-4 হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। এখন এই যে ভাইরাস, এই ভাইরাস কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে রিকেটস, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। তো এদের তবে কিছু কিছু অণুজীব আছে যেগুলো আমাদের দেহে রোগ সৃষ্টি করে থাকে। তো সেই হিসেবে দেখা গেছে যে ভাইরাস কিন্তু আমাদের রোগ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আর এই ভাইরাসকে তো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পাই না। বিভিন্ন মানে প্রত্যেক জায়গায় ভাইরাস রয়েছে, সেটা হচ্ছে বায়ুতে হোক বা কোনো মাধ্যমে হোক, সর্বত্রই ভাইরাস রয়েছে। এরা হচ্ছে সরলতম জীব। ভাইরাস দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা, সুগঠিত নিউক্লিয়াস এগুলো কিন্তু তাদের কিছুই নেই। আর এজন্যই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে, ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? কারণ হচ্ছে ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা, সুগঠিত নিউক্লিয়াস, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম ইত্যাদি এসব কিছুই থাকে না। সেজন্যই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়ে থাকে। কে দেখছে? জামান স্যার, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে এখন এই ভাইরাস শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, আমিষ আবরণ বা প্রোটিন আবরণ ও নিউক্লিক আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। অর্থাৎ
আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিডটাকে পৃথক করা হয় তখন তারা মৃত ন্যায় আচরণ করে। তবে অন্য জীবদেহে যেমন আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্রে করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ আবার পুনরায় ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। আর যখনই জীবের সংস্পর্শে আসে তখন নিউক্লিক অ্যাসিড আর আমিষ যখন আবার একত্রিত হয়ে যায় তখন এরা আবার পুনরায় জীবের ন্যায় কাজ করতে থাকে। এখানে একটা ছবি দেওয়া আছে যে আসলে ভাইরাস কিভাবে জীবদেহে প্রবেশ করে বা এরা কীভাবে অন্য আরেকটা জীবকে আক্রমণ করে সেই হিসেবে এখানে একটা টিটু ফাজের ছবি দেওয়া আছে। এখানে একটা মাথা আঁকতে গেলে ষড়ভুজাকৃতির আঁকতে হবে। আমি একটু এঁকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে ছবিটা আসলে দেখা যাচ্ছে কিনা, আমি উইদাউট স্কেল আমি একটু জাস্ট বোঝানোর জন্য নিজের মতো করে আঁকছি, আসলে বাঁকা হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। একটু দেখানোর চেষ্টা করি। একটু বাঁকা হয়েছে। আমি এতটুকু বেশি ইয়ে করলাম না। এখানে একটা কলাম থাকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 পার্টের থাকে, যেটা একটু খাটো করে আঁকলাম, হয়তো বোর্ডে দেখা যাবে না, ছবিটা একটু নিচা হয়ে গেছে। এখানে আরেকটু স্পাইক বলা হয় এগুলো। তারপরে হচ্ছে স্পর্শক তন্তু থাকে, এদিক দিয়ে আরো কয়েকটা স্পর্শক তন্তু থাকবে। তো যাই হোক, এখানে মাঝখানে হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে দ্বিসূত্র একটা পেঁচানো, ঠিক আছে কিনা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা ষড়ভুজাকৃতির মাথা থাকে টিটু ফাজ ভাইরাস। এই ভাইরাসগুলো দেখা গেছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে। তো এখানে বলা হয়েছে যে আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে গেলে এরা জীবনের সব লক্ষণ হারিয়ে ফেলে এবং যখন আবার জীবের সংস্পর্শে আসবে তখন আবার নিউক্লিক অ্যাসিড আর আমিষ আবার একত্রিত হয়ে যাবে, তখন দেখা যাবে এরা আবার সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ভাইরাস হচ্ছে যখন কোনো জড়বস্তুর সংস্পর্শে থাকবে তখন জড় পদার্থের ন্যায় আচরণ করবে এবং যখন কোনো জীবের সংস্পর্শে থাকবে তখন একটা জীবের নিয়ে আচরণ করবে। সেজন্য ভাইরাসকে জীব ও জড়বস্তুর মধ্যাবস্থাও বলা হয়ে থাকে। কোনো কোনো প্রশ্নে বলা হয় যে ভাইরাস জীব না জড়, এরকম প্রশ্ন থাকে। অর্থাৎ জীবের সংস্পর্শে সে জীবের ন্যায় আচরণ করে এবং জড়বস্তুর সংস্পর্শে থাকা অবস্থায় জ্বরের ন্যায় আচরণ করে। এই জন্যই ভাইরাস হচ্ছে জীব আর জড়বস্তুর মধ্যাবস্থা। আর এই যে ভাইরাস, এদের আকৃতি হচ্ছে বিভিন্ন রকম থাকে, যেমন গোলাকার থাকে, দণ্ডাকার, পেঙ্গাচির ন্যায়, পাউরুটির মতো থাকে। আবার এইসব ভাইরাস মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে আর কি হতে পারে যে বসন্ত, হাম, এগুলো রোগ সৃষ্টি করে থাকে। এছাড়া উদ্ভিদের বেলায় হচ্ছে ধান গাছে ধানের টংরো রোগ সৃষ্টি করে এবং তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে। ধানের টংরো রোগ সৃষ্টি করে এবং তামাক গাছের মোজাইক
রোগ সৃষ্টি করে। যেমন তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হচ্ছে TMV, টোবাকো মোজাইক ভাইরাস। এটা তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টি করে থাকে। তো এই যে ভাইরাস কিন্তু এই ধরনের রোগ সৃষ্টি করে থাকে, ভাইরাসের কারণে হয়ে থাকে। হাম, বসন্ত, সর্দি ইত্যাদি এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। বায়ুতে ভাইরাস থাকে আর বায়ুর মাধ্যমে এটা দ্রুত ছড়াতে পারে, খুব সহজেই রোগাক্রান্ত করতে পারে। তো এরপরে হচ্ছে ব্যাকটেরিয়া। প্রিয় শিক্ষার্থী, এখানে পার্ট 3-4 হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া কেমন? ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহোক সর্বপ্রথম কি করেন? ব্যাকটেরিয়া দেখতে পান। অ্যান্টনি ফন লিউয়েনহোক, বিজ্ঞানীর নাম কি? অ্যান্টনি ফন লিউয়েনহোক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, এটাই। আর ব্যাকটেরিয়া দেখতে কেমন? ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকৃতির, পেঁচানো ইত্যাদি নানা রকমের হয়ে থাকে। সে আকার আকৃতির উপর ভিত্তি করে দেখা গেছে ব্যাকটেরিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কক্কাস, ব্যাকটেরিয়া 1 নম্বর হচ্ছে কক্কাস। কক্কাস কোন ধরনের? কক্কাস হচ্ছে গোলাকার, এর আকৃতি গোলাকার থাকে এবং এরা দল বেঁধে থাকে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টি করে থাকে। এগুলোর আকৃতি আসলে পুঁতির মালার নেয়, যেমন এরকম গোলাকার হয়ে থাকে। এরা এককভাবেও থাকে, আবার হচ্ছে এরকম দল বেঁধে থাকে, আবার 3টা-4টা একসাথে থাকে, আবার এরকম স্তূপ আকারেও থাকে। অর্থাৎ গোলাকৃতির যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো হচ্ছে কক্কাস। এরা হচ্ছে কী রোগ সৃষ্টি করে থাকে? এরা হচ্ছে যে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে থাকে। এরপরে হচ্ছে বেসিলাস। 2 নম্বর হচ্ছে বেসিলাস। এরা হচ্ছে একটু দণ্ডাকৃতির, লম্বাটে থাকে। এরা দেখে গেছে একত্রেও থাকে, আবার এরকম লম্বালম্বি হয়েও থাকে, এরকম আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এই বেসিলাস হচ্ছে ধনুষ্টঙ্কার, রক্তামশয় অর্থাৎ রক্ত আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে থাকে। এরপরে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি বিশিষ্ট, যেগুলো হচ্ছে কমাকৃতির কোনগুলো? এগুলো দেখা গেছে এরকম হয়ে এরকম থাকে, অথবা এরকম হয়ে এরকম হয়ে থাকে, এরকম আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। দেখতে অনেকটা কমার মতো মনে হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কমাকৃতির। এরা কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো কমাকৃতির এবং কলেরা রোগ সৃষ্টি করে থাকে। তারপরে হচ্ছে স্পাইরিলাম। এদের আকৃতি হচ্ছে অনেকটা পেঁচানো, স্পাইরিলাম। 4 নম্বর হচ্ছে স্পাইরিলাম। এদের আকৃতিগুলো হচ্ছে এরকম পেঁচানো থাকে, অথবা এই যে এরকম স্প্রিংয়ের ন্যায় হয়ে থাকে, এরকম স্প্রিংয়ের ন্যায় হয়ে থাকে, এটাকে বলা হয় স্পাইরিলাম। আর এই যে ব্যাকটেরিয়া, এখন আমি বললাম যে ব্যাকটেরিয়া আমাদের এই সকল রোগগুলো সৃষ্টি করে থাকে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। তো এখন এই ব্যাকটেরিয়া কি আমাদের কখনো উপকার করে না? ব্যাকটেরিয়া আমাদের কি উপকার করে থাকে? অবশ্যই কিছু না কিছু উপকার তো আছে। তো এই যেমন দেখা গেছে যে মৃত জীব, দেহ আবর্জনা এগুলো পচাতে সাহায্য করে। আবার ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে থাকে, আবার পাট থেকে আঁশ ছাড়াতে সহায়তা করে, দই তৈরি করতে সহায়তা করে,
তারপর হচ্ছে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, সেটাও কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি করা সম্ভব হয়ে থাকে। তারপর হচ্ছে জিন প্রকৌশলের মূল ভিত্তি কিন্তু ব্যাকটেরিয়া। জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিন পরিবর্তনের কাজে কিন্তু ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়ে থাকে। যেমন এস্কারিসিয়া কোলাই, এই ব্যাকটেরিয়ার প্লাজমিড থেকেই কিন্তু কাঙ্ক্ষিত জিন ট্রান্সফার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা জীবের যেমন উপকার আছে তেমন অপকারও রয়েছে। তো এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে দেখা গেছে ব্যাকটেরিয়া আমাদের যেমন অপকার করেও থাকে তেমন উপকার করেও থাকে। তো প্রিয় শিক্ষার্থী, পার্ট 1 থেকে 4, পার্ট 1-এ ছিল অণুজীব জগৎ এবং 1-2-এ ছিল অণুজীব জগৎ, পার্ট 3-4-এ ছিল ভাইরাস, ব্যাকটেরিয়া। তো তোমরা এগুলো আবার বাসায় বসে আলোচনা করবে, বাসায় বসে বসে মনোযোগ সহকারে পড়বে। তো আমি আজকে এ পর্যন্ত। আমি পরবর্তী ক্লাসে বাকি ছিল কি 3টা রাজ্যের মধ্যে অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, আমি পরবর্তী ক্লাসে ইউক্যারিওটা সম্পর্কে আলোচনা করব। সেখানে শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক, তারপরে কি অ্যামিবা, এই সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।